আবারও ঘন কালো রাত, একটু আবছা শীতল পরিবেশ এবং লোমহর্ষক কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে আমরা আবার উপস্থিত হয়েছি। সাথে আছে আমি সামির। ওয়েলকাম টু শো 2 AM দ্য নাইট স্টার্টস। আমি সবাইকে প্রথমেই অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা দিতে চাচ্ছি এবং আশা করছি আমাদের বছরের শুরুটা খুব ভালোভাবে হবে এবং আপনারা এই বছরের মাঝখান থেকে যেরকম আমাদের সাপোর্ট করে আসছেন, নতুন বছরেও আশা করছি ঠিক সেরকমই সাপোর্ট পাবো। আমাদের শোটা আমাদের জীবনে এরকম অনেক ধরনের ঘটনা ঘটে যেগুলো আসলে ব্যাখ্যা আমরা খুঁজে পাই না বা ব্যাখ্যাগুলো অজানাতেই রয়ে যায়। এইসব ঘটনাগুলোকে নিয়ে আমাদের শো 2 AM দ্য নাইট স্টার্টস প্রতি বৃহস্পতিবার রাত 11টায়। আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে শুনছেন, আপনাদের নামটি লিখবেন এবং আপনাদের লোকেশনটি লিখবেন। আজকে আসলে অনেক স্পেশাল একটা দিন, কারণ আজকে আমাদের 2020-এর শেষ দিনটি এবং অনেকেই আসলে অনেক জায়গায় ব্যস্ত। তো এই কারণে আসলে আমরা আজকে কোনো অতিথিকে নিয়ে আসতে পারিনি, কিন্তু আজকে আমি অনেকগুলো ঘটনা নিয়ে এসেছি এবং আশা করছি এই ঘটনাগুলো আপনারা এনজয় করবেন। যারা যারা এখন আমাদের পেজে লাইক দেননি, কাইন্ডলি আমাদের পেজে লাইক দিয়ে দেবেন। আমাদের পেজ হচ্ছে www.facebook.com/2am the night starts। এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা ইউটিউবে সার্চ দিলেই হবে 2am the night starts। এবং আপনাদের জীবনে এই ধরনের ঘটনা যদি আমাদেরকে জানাতে চান, আপনারা সরাসরি আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন মেসেঞ্জারে, অথবা মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2am the night starts @gmail.com। আমি ঘটনায় যাওয়ার আগে আমি আরেকটা জিনিস মেনশন করতে চাচ্ছি যে যারা যারা ঘটনা পড়তে খুব পছন্দ করেন, যারা মূলত আসলে পাঠক, অর্থাৎ যারা পড়তে খুব পছন্দ করেন ভৌতিক ঘটনা, তাদের জন্য রয়েছে একটি গ্রুপটির নাম হচ্ছে হন্টেড এরিয়া বিডি। তা আপনারা কাইন্ডলি এই গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনারা কাইন্ডলি ভিজিট করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা এখন পর্যন্ত যারা যারা আমাদের পেজে লাইক দেননি, এখনই লাইক দিয়ে ফেলুন যেন আপনারা নেক্সট টাইম রিমাইন্ডারটি পেয়ে যান। আমি লাস্টবার শোটা করার পরে আমি দেখলাম যে আপনাদের অনেক বেশি আমরা রেসপন্স পাচ্ছি, তাই চিন্তা করলাম যে আজকে যতই স্পেশাল দিন হোক, আজকে কেউ থাকুক বা না থাকুক, আজকে আমরা থাকবো আপনাদের সাথে। তো যাই হোক, আমি ঘটনায় চলে যাওয়ার আগে আমি আবার বলে দিচ্ছি যে আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনারা যারা যারা এখনো কমেন্ট করেননি, কাইন্ডলি কমেন্ট করুন। আপনারা কমেন্টগুলো করবেন এবং আমি কমেন্টগুলো পড়বো যত তাড়াতাড়ি সম্ভব। যাই হোক, আমি আসলে ঘটনায় চলে যাই। আমাদের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমি আপনাদের শো নতুন করে শুনছি এবং আমার আমার পুরো পরিবার নিয়ে আমি শুনি। আসলে আমি আমার নামটি উজ্জ্বল রাখতে যাচ্ছি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি বাহিরে থাকি, আমি কানাডার একটি স্টেটে থাকি, আমি স্টেটের নাম বলবো না। তো 2018 ঘটনা। আমি কানাডা যে স্টেটে থাকি, স্টেটে হচ্ছে একদম নির্জন একটি স্টেট। এখানে খুব কম মানুষজন থাকে এবং ভার্সিটির কাছে হওয়া কারণে আমি এখানে বাসা শিফট করি। তো কোনো এক ভ্যাকেশনে আমরা সব বন্ধুরা মিলে আমরা প্ল্যান করি। আমরা 4 জন ছিলাম। এই 4 জনের মধ্যে আমরা চিন্তা করি যে আমরা এই ভ্যাকেশনটা কাজে লাগাবো, আমরা কোনো একটা কটেজে থাকবো। তো এরকম প্ল্যান করার মাঝখানে হঠাৎ করে আমার একটি বন্ধু আমাকে বলে, সে বন্ধুটা আসলে ইতালির একজন নাগরিক ছিল। তো তিনি আসলে বলে যে
আমার বাবা একটি কটেজ করেছে কিছু দূরে। তো সেখানে আমরা গিয়ে থাকতে পারি। সেখানে আসলে কেউ থাকে না। আমরা অনেক খুশি হয়ে যাই, কারণ আমাদের আসলে ভ্যাকেশনটা ভালো মতো কাটানো দরকার ছিল, কারণ এত পড়ালেখার চাপ সব মিলে আমাদের একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল। তো আমরা যাই। প্রথম দিন যাওয়ার পরে আমরা দেখতে পাই কটেজটি পুরো অ্যান্টিক বিভিন্ন রকম শোপিস দিয়ে ভরা। অনেক রকম শোপিসের মাঝখানে আমাদের সবার চোখে পড়ে একটি পুতুল, একটি পাপেট। আমাদের সবারই নজর কাড়ে এবং আমরা সবাই পাপেটার কাছে যখন যেতে চাই, তখন আমার সেই ইতালীয় বন্ধুটি বলে, "দিস পপেট ইজ হন্টেড।" তো আমরা ভাবি যে আসলে সে হয়তো ঠাট্টা করছে, বা ভূতের মুভিতে আসলে যেরকম বলা হয় যে পুতুলের মধ্যেও অনেক সময় অনেক রকম কার্স থাকে, বা অনেক আত্মার মুভমেন্ট থাকে, বা পুতুলও হন্টেড হয়ে থাকে। আমরা আসলে জিনিসটাকে মুভির জোক হিসেবেই ধরে নিয়েছিলাম। আমরা কিছু ঠাট্টা করি এবং আমরা সেই পাপেটার কথা ভুলে যাই এবং আমরা 2 থেকে 3 দিন সেখানে থাকি। একদিন রাতে আমরা সবাই মুভি দেখার প্ল্যান করি। মুভি দেখার মাঝখানে আমার যেই ইতালীয় বন্ধু, বা যার কটেজে আমরা থাকছি, সে ঘুমিয়ে পড়ে। তখন প্রায় রাত 1টা, এবং আমরা আসলে যেখানে থাকছিলাম সেখানে খুবই নিস্তব্ধ একটি এরিয়া এবং মানুষজনের আনাগোনা খুবই কম। তো যাই হোক, আমরা খেয়াল করি যে আমাদের এই বন্ধুটা ঘুমিয়ে পড়েছে এবং সেই আমাদেরকে বলেছিল এই পাপেটটা হন্টেড। তো আমরা কিছুটা, আমাদের মাথায় একটু বুদ্ধি আছে যে তার সাথে যদি একটু দুষ্টামি করা যায়। ভাইয়া, বিশ্বাস করেন, আমরা কখনো ভাবিনি যে এই দুষ্টামিটার ফল খারাপ হবে। আমরা সেই পাপেটটি নিয়ে আসি সবাই মিলে। আমরা টোটাল 4 জন ছিলাম, একজন ঘুমিয়ে পড়েছে আর বাকি আমরা 3 জন জেগে আছি। তো আমরা পাপেটটি যখন নিয়ে আসি, আমাদের কাছে খুব নর্মাল লাগছিল, কারণ আমরা এ সম্পর্কে তেমন কিছু জানি না, বা আমরা আদৌ শিওর না যে পাপেটটা কি আসলে হন্টেড, বা এর কি অলৌকিক কোনো শক্তি আছে নাকি। আমরা পাপেটটি তার শরীরের উপর রাখি, তার বুকের উপর রেখে দিই, এবং আমরা চিন্তা করি, প্ল্যান করি যে যখন সে ঘুম থেকে উঠবে আমরা বলবো যে তুই তো একাই ঘুমিয়ে গিয়েছিলি, কিন্তু আমরা তো দেখলাম যে তোর উপর এই পাপেটটা, বা পাপেটটা কিভাবে আসলো। আমরা তাকে বিভিন্ন রকম ভয় দেখানোর মতো কথা বলার বিভিন্ন রকম কৌশল করতে থাকি। তো হঠাৎ আমরা খেয়াল করি আমার বন্ধু তার ডান হাতটি শোয়া অবস্থায় উঁচা করে, এবং আমরা খেয়াল করি পাপেটটিও তার ডান হাত উপরের দিকে উঠায়। পাপেটটি আবার তার হাত নামায়, আমার বন্ধুও হাত নামিয়ে ফেলে। এই ঘটনাটা দেখার পরে আমাদের আসলে বুঝতে বাকি রয় না যে there is something wrong or this puppet is haunted. আমরা ইমিডিয়েটলি তিনজনের কাছাকাছি বসে একটু দূরে গিয়ে শুয়ে পড়ি, এবং আমি এই সিচুয়েশন গুলো ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়ি আমার খেয়াল হয় না। আমি হঠাৎ খেয়াল করি আমাকে আমার একটা বন্ধু ডাকছে, এবং সে বলছে, ঘুম থেকে উঠ, ঘুম থেকে উঠ। তা আমি আসলে জিজ্ঞাসা করি যে কি ব্যাপার, এত তাড়াহুড়া কিসের, রাত তো মোটে অর্ধেক। সে বলে যে আমাদের যে ইতালীয় বন্ধুটা, তার গায়ে প্রচন্ড জ্বর, এবং সে পাগলামি করছে, কোন রকম উল্টাপাল্টা কথা বলছে না। কিন্তু একটা মানুষ জ্বরের মধ্যে আসলে, আমাদের স্বাভাবিক শরীরে যখন অনেক বেশি জ্বর আসে আমরা অনেক আবল তাবল কথাবার্তা বলি। আমি উঠি
এবং আমার বন্ধুরা বলে যে তাকে ওষুধ খাওয়াতে হবে, এবং আমরা তাকে ওষুধ খাওয়াই। এবং আমরা সকাল হতে না হতেই আমরা 4 ঘন্টা ড্রাইভ করে আমাদের বাসায় ফিরে যাই এবং সবাই মিলে সেই ইতালীয় বন্ধুর বাড়িতে যাই এবং তার বাবার কাছে তার ছেলেকে দিয়ে আসি এবং তাকে সবকিছু খুলে বলি। তিনি প্রথমে শোনার পরে একটু বিরক্ত হয়। সে বলে, তোমাদের এরকম করাটা ঠিক হয়নি। আমরা কি করবো বুঝতে পারছিলাম না। তখন আসলে আঙ্কেল বলে যে ছোটবেলা থেকেই আমাদের এই পাপেটটি অনেক রকম ক্ষতি করার চেষ্টা করছে। তো আমরা জানতে চাই ডিটেলস। তখন আঙ্কেল বলে তিনি একদিন একটি মিউজিয়ামে যায় এবং সেখানে আসলে এই পাপেটটা রাখা ছিল এবং এই পাপেটটা আসলে ফোক রিলেটেড কিছু একটা। এবং তিনি বলে ছোটবেলায় যখন তিনি প্রথম পাপেটটি আনে, তো তিনি দেখতে পায় যে তার ছেলে, অর্থাৎ আমার সেই ইতালীয় বন্ধু, সেই পাপেটটা যে রুমে রাখা হতো আমার সেই বন্ধুটা সেই রুমে গিয়ে দাঁড়িয়ে থাকতো। রাত হোক, দুপুর হোক, যে সময়ই হোক। তো আমরা শুনে বেশ চমকে যাই ঘটনাটা, এবং আমরা সেখান থেকে আসি এবং আমরা শুনতে পাই যে আমার বন্ধু অনেকদিন হয়ে যাওয়ার পরেও তিনি সুস্থ হয়নি। অনেক সময় অনেক সময় লাগছিল এবং তার জ্বর কমছিল না। সে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখছিল এবং সে বারবার বলতো যে আমি ঘুমাবো না, আমি ঘুমালে আমাকে সেই পাপেটটা নিয়ে যাবে। এবং অনেক দিন তার জ্বর রয়ে যায় এবং তার বাবা আসলে বিভিন্ন রকম ডাক্তার দেখায়। ডাক্তাররা বুঝতে পারে না যে আসলে কি সমস্যা। এরপর একটি সাইকিক দেখানো হয়। সাইকিক বলতে আসলে বোঝানো হয়েছে যারা আসলে এ ধরনের কাজগুলো করে থাকে, ভৌতিক সমস্যাগুলো সলভ করার ট্রাই করে, তাদেরকে আসলে মূলত সাইকিক বলা হয়। তো আমরা সবাই যাই সেই সাইকিকের কাছে এবং সাইকিক বলে এই পাপেটটি কার্সড, কোন একটি অভিশাপ রয়ে আছে এই পাপেটের মধ্যে। আমরা চিন্তা করি, আমরা ভয় পাই এবং আমাদের কারণে আমাদের এই বন্ধুটার আজ এই অবস্থা। কি করব বুঝতে পারি না। তখন সেই সাইকিকটি সবার মাঝখানে বলে ওঠে যে যখন এরকম ধরনের পাপেটের মধ্যে কোন রকম কার্স দেয়া হয় বা অভিশাপ দেয়া হয়, তখন সেই পাপেটের ভেতরে কি ধরনের কার্স লেখা আছে সেটা একটি কাগজে লিখে দেওয়া হয় ভেতরে। তখন সেই সাইকিকটি বলে যে আপনারা কাইন্ডলি সেই পাপেটটি আমার কাছে নিয়ে আসবেন এবং আমি চেষ্টা করব যে ভিতরে যদি আসলেই কিছু থাকে বা পাপেটটি যদি আসলেই কার্সড হয়ে থাকে, তাহলে আমি সেটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করব এবং আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। এরপরে আমি আসলে জানি না কি হয়েছিল। আমার বন্ধুদের কাছ থেকে শোনা, তারা বলে তারা যখন পুতুলটি খোলে এবং তারা দেখে যে পুতুলটির মধ্যে এরকম একটি কার্স দেয়া ছিল যে এই পুতুলটির টার্গেট যেই হবে সে আস্তে আস্তে পাগল হয়ে যাবে, তার মানসিক অবস্থা খারাপ হতে থাকবে। এটা অনেকদিন পরে আমার বন্ধুটি আসলে সুস্থ হয়ে যায়। এখন আমার সেই বন্ধুটির সাথে দেখা হয় এবং সেই পাপেটটি সেই কটেজেই রাখা, কিন্তু তার যে ধরনের অভিশাপ ছিল সেগুলো সব ডিস্ট্রয় করা হয়েছে। এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি ক্যানাডা থেকে ঘটনাটা পাঠিয়েছেন এবং আশা করছি আমাদের যারা লিসেনার তারা ঘটনাটি শুনে তাদের খুব ভালো লেগেছে।
আপনারা কাইন্ডলি জানাবেন কমেন্ট করে। আপনারা কাইন্ডলি কমেন্ট করে আমাদেরকে রেসপন্স করবেন যে আপনাদের কেমন লাগছে এবং আপনারা কি ধরনের ঘটনা চান। এবং আপনারা কমেন্টগুলো করবেন এভাবে, প্রথমে আপনাদের নাম লিখবেন, এরপর আপনারা যেখান থেকে শুনছেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো পড়ার। এবং আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আপনারা যারা এখনো আমাদের পেজে লাইক দেননি, আপনারা কাইন্ডলি লাইকটি দিয়ে দিবেন, যেন আপনারা ফিউচারে রিমাইন্ডার পেয়ে যান, বৃহস্পতিবার রাতে রিমাইন্ডারটি পেয়ে যান। তো যাই হোক, আমি আসলে এরপর কোনো ঘটনায় যাব না। এরপর আমি একটি রেকর্ডিং ফাইল প্লে করব। তো সেই ফাইলটি প্লে করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের জীবনে এরকম অনেক ধরনের ঘটনা থাকে যেগুলো আসলে ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, বা ব্যাখ্যাগুলো আসলে অজানাতেই রয়ে যায়। এ ধরনের ঘটনা নিয়ে আমাদের শো 2am দ্য নাইট স্টার্টস। আপনারা কাইন্ডলি আমাদেরকে মেইল করবেন অথবা ডিরেক্ট মেসেঞ্জারে নক করবেন যে আপনাদের ঘটনাটা লিখে পাঠাবেন অথবা রেকর্ড করে পাঠাবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2amthenightstarts@gmail.com। এবং আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা কাইন্ডলি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন 2am দ্য নাইট স্টার্টস। আপনারা কাইন্ডলি সেখানে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমরা এখনো ইউটিউবে আসলে পুরোপুরি ভাবে অ্যাক্টিভ হইনি। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখানে অ্যাক্টিভ হয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমরা একই সাথে ফেসবুক এবং ইউটিউবে লাইভ যাব। তো যাই হোক, আপনারা কমেন্ট পড়তে থাকুন, ততক্ষণে আমরা একটি রেকর্ডিং শুনে আসি। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি প্রায় অনেক বছর আগে। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। তো আমি সচরাচর অনেক বেশি পছন্দ করতাম একটু গাছগাছালি জায়গায় ঘোরাফেরা করতে এবং একটু শান্ত নীরব পরিবেশে থাকতে। একদিন রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম। আমার এক্স্যাক্টলি মনে আছে যে ঘুমন্ত থাকা অবস্থায় আমি প্রচণ্ড জোরে একটা চড় খাই। একটা বলতে একটা চড়ের মধ্যে মনে হয়েছিল 2-3টা একসাথে আমাকে দেওয়া হয়েছে। সেই আমার তখন মনে আছে রাত মধ্যরাত আর কি। তো আমি প্রথম একটা চড় খাই, সেটা আমার ডান গালে, এক্স্যাক্টলি আমার ডান গালে। চটটা খাওয়ার পর আমি উঠে বসে চারপাশ তাকানোর পরে আমি দেখি যে কেউ নেই, আমার ভাই বোনরা সবাই ঘুমিয়ে আছে। আমি যেহেতু একটু ছোটো, তো আমি পছন্দ করতাম যে আমি যাতে সবার মাঝখানে থাকি, তাহলে আমার ভয় লাগবে না এরকম। তো আমি যখন চটটা খাই তখন আমি সাথে সাথে উঠে বসে আমার চারপাশটা দেখার পর আমার মনে হলো যে না, কেউ তো নেই, সবাই ঘুমিয়ে আছে। তো আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমার মাকে বললাম, তো মা বললো যে হয়তো বা তোমার আপু অথবা ভাইয়া কেউ দুষ্টুমি করছে। ঠিক আছে, ওই দিন ঘটনাটা আমি ইগনোর করি। তো পরের দিন রাতের বেলা ঠিক সেমভাবে আমার বাঁ গালে একটা চড় দেওয়া হয় এবং এটা খুব জোরে আমি খাই। তো আমি তখন আবার উঠে বসে আমি চিন্তা করছিলাম যে কে মারবে, আপু আর ভাইয়া তো ঘুমিয়ে আছে। তো আমি প্রচণ্ড ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর আমি আম্মুকে ডাকলাম, আম্মু আমাকে সব দোয়া পড়ায় ঘুম পাড়ায় দিল। ওই দিন আর কিছু হলো না। ঠিক তার পরের দিনই, এক্স্যাক্টলি আমার সাথে এরকম 2 দিন হওয়ার পর একদিন পরের দিনই রাতের বেলা আমি ঘুমিয়ে আছি বরাবরের মতোই। তখন বাজে রাত প্রায় 2:30টা। আমি ফিল করছি যে কেউ আমাকে খুব জোরে শক্ত করে ধরছে। আমি চিৎকার করতে পারছি না, কিন্তু আমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছিলাম খুব জোরে জোরে পড়তে পড়তে হঠাৎ আমি দেখলাম যে ছেড়ে দিল আমাকে, এবং আমি সাথে সাথে চোখ খোলার পর দেখলাম যে আমার উপর দিয়ে কিছু কালো একটা চলে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন সাথে সাথে আমি খুব জোরে চিৎকার করি এবং আমার মা, আমার ভাই এবং সবাই উঠে আমাকে সাথে সাথে পানি টানি খাওয়ায় এবং দোয়া করতে থাকে। তো রাতের বেলা এই ঘটনা হওয়ার পর সকালবেলায় হতে হতে আম্মু বাবাকে ফোন করে বলে যে, আমার বাবা তখন পোস্টিং ঢাকার বাইরে ছিল। বাবাকে ফোন করার সাথে সাথে বাবা বলে যে মাইশা ঠিক আছে? তো তখন আম্মু বলতেছে হ্যাঁ ও তো ঠিক আছে, তো কিন্তু রাতের বেলা এরকম একটা কাহিনী হয়েছে ওর সাথে। তো বাবা বললো যে হ্যাঁ আমি ওর স্বপ্ন খারাপ দেখছি। তো সে খুব খারাপ একটা স্বপ্ন দেখে, এবং বাবার ফোন রাখার কিছুক্ষণ পরেই ফুপি ফোন দেয়, আমার ছোটো ফুপি। সেও ফোন দিয়ে আমাকে বলতেছে যে
ঠিক আছে নাকি মাইশা। তো পরে আম্মু বলতেছে যে ও ঠিক আছে, কিন্তু ওর সাথে রাতের বেলা খুব খারাপ কিছু হয়েছে। তো তখন ফুপিও বললো যে হ্যাঁ আমিও কিছু ফিল করছি, এই জন্যই ফোন দেওয়া হয়েছে। তো বাবা তখন পোস্টিং ছিল বাবার চিটাগাঙে, তো বাবা চিটাগাঙের একটা হুজুরের সাথে কথা বলে। তো হুজুর তখন বলে যে হ্যাঁ আপনার মেয়ের ওপর জিনের একটা ছায়া আছে এবং সে দূর থেকে আপনার মেয়েকে পছন্দ করছে এবং সে চেষ্টা করছে আপনার মেয়ের কাছে এসে তার ক্ষতি করবার। কিন্তু যেহেতু আমি এখন ধরে ফেলছি ওকে, তো আমি চেষ্টা করব যে বাকি যে আমলগুলো আছে তার দ্বারা সেটাকে দূরে সরিয়ে দেবার। এবং আমি প্রায় আমলটা 1 মাস করি। কিছু সূরা পড়তে দেয় আমাকে ঘুমানোর আগে, অজু করে সূরাগুলো পড়তে হবে। আমলটা 1 মাস কর। আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আমার নিজের স্টুডেন্টের সাথে ঘটে যাওয়া, এবং এটা আমার বাসায় ঘটেছিল। তো আমি নিজে সেটার চাক্ষুষ প্রমাণ ছিলাম আর কি। তো আমার স্টুডেন্টটা পড়তে আসতো, সে একজন মাদ্রাসার স্টুডেন্ট, সে আমার বাসায় পড়তে আসতো। তো একদিন হঠাৎ আমার ছোট ভাই ওর সামনে গিয়েছে একটা নর্মাল খেলনার বন্দুক নিয়ে। তো তখন ও আর কি আমার ছোট ভাইকে দেখে অনেক আনইজি ফিল করতেছিল, যে ও চাচ্ছিল না আমার ছোট ভাই এখানে থাকুক বা বন্দুকটা দিয়ে ও খেলাধুলা করুক। তো ও 2-1 বার আমার ছোট ভাইকে বলেছে যে এখান থেকে তুমি চলে যাও, আমার এটা দিয়ে ভয় লাগছে, আমি এখানে থাকতে চাচ্ছি না। তো এটা শোনার পর আমি আমার ছোট ভাইকে অনেকবার বলেছি, কিন্তু ছোট মানুষ, সে ওর সামনেই গিয়ে বারবার বন্দুক দিয়ে খেলছিল। তো হঠাৎ করে সে বন্দুক থেকে গুলি করলো আর কি, কিন্তু ভিতরে বুলেট ছিল না, বাট গুলিটা একটু লাগছে তার গায়ে আর কি, মানে বাতাসটুকু। তখন সে আমার স্টুডেন্টের যেরকম সিচুয়েশন হলো, ওর খিঁচুনি উঠে গেল। খিঁচুনির এক পর্যায়ে ও চোখ বন্ধ করে জোরে জোরে কান্নাকাটি করছিল। তো তখন আমার মনে হচ্ছিল যে ও হয়তো বা ভয় পেয়েছে বা কি একটা হলো, ও এরকম করছে। তখন আমি সাথে সাথে ওকে কোলে নিয়ে অন্য রুমে যাই। যাওয়ার পরে আমি এবং আমার ফ্যামিলির সবাই দোয়া পড়ে ওকে ফু দেওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু সে নিতে চাচ্ছিল না। দোয়া যখনই পড়ি তখনই তার চোখগুলো খুব বড় বড় হয়ে যায় এবং সে বিকটভাবে আমাদের দিকে তাকাচ্ছিল। আমার নানু তখন বলল যে ওর হয়তোবা অন্য সমস্যা আছে, তোমরা ওর আব্বু আম্মুকে ডাকো, দোয়া পড়া বন্ধ করে দাও। তো তখন দোয়া পড়া বন্ধ করার পরে তার চেহারার স্বাভাবিক আকৃতি ফিরে আসে। কিছুক্ষণ পর ওর বাবা আর মা যখন আসলো, এসে ওর ওর উপর দোয়া পড়তেছিল, ফু দিচ্ছিল। তো তখন সে তার বাবাকে খুব জোরে একটা লাথি দিয়ে বলে, সর এখান থেকে, আমি দেখতে চাচ্ছি না তোকে। তো তখন আমার নানু বললো যে হ্যাঁ আমি যেটা ধরেছিলাম হয়তোবা ওর কাহিনীটা ওইরকমই। তো নানু আমাদের সবাইকে একটা রুমে পাঠিয়ে দিল, আর ওর বাবা মা ওকে মানে খুব ট্রাই করতেছিল যে থেমে যাওয়ার জন্য, কিন্তু পারছিল না, খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতেছিল। তো এরকম ওই দিন যাওয়ার পরে আমরা প্রায় ওকে 1 সপ্তাহ বেড রেস্ট দিই। বেড রেস্ট দেওয়ার পরে ও আবার আমার বাসায় পড়তে আসে। তো আমি এক্স্যাক্টলি ওকে ম্যাথ করতে দিয়েছিলাম। তো ম্যাথ করতে দেওয়ার পরে আবার সে আগের মতো কাহিনী, ও চারপাশ তাকাতো তাকাতো এবং খুব জোরে জোরে কান্নাকাটি করতো। তো ওর 2 ভাই যেহেতু হাফেজ, ওর 2 ভাইও আসলো। আসার পর ওর 2 ভাই চূড়া টুরা পড়তেছিল, পড়ে টরে ওকে ফু দিচ্ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। ও সেই রকম সিচুয়েশন আর কাহিনী, খিচুনি ওঠা, চেহারার আকৃতি খারাপ হয়ে যাওয়া, এই ধরনের কাজ ওর চলতেই মানে কন্টিনিউয়াস হচ্ছিল। তো একদিন হলো কি, আমি ওকে আমার ছোট ভাই মাছ পালতো একটা, সে মাছ যখন পালতো, তো একদিন রাতের বেলা হলো কি, ও 2টা মাছ কিনে এনেছে। একটা মাছ ওর অ্যাকুয়ারিয়ামে ছিল, আরেকটা মাছ রাতের বেলা নেই, মানে ঘরের কোথাও আমরা পেলাম না। পুরো জায়গাটা খুঁজছে যেখানে মাছ থাকতো, কোথাও না পেয়ে তখন আমরা ভাবলাম যে হয়তো বা এটা পড়ে টরে গিয়ে কোথাও মানে পড়ে গিয়ে হয়তো হারিয়ে গিয়ে মারা গেছে, বাদ দিয়ে দিলাম। তো ওই যে একটা মাছ অ্যাকুয়ারিয়ামে ছিল, ওইটা আমরা আমার স্টুডেন্টকে বললাম যে আমরা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাব, তুমি এই মাছটাকে তোমার কাছে কিছুদিন রাখো, তারপরে আমরা আসলে তোমার থেকে ফেরত। তো ও খুব খুশি মনে মাছটাকে নিয়ে গেল, একদম মাছটার খুব আদর যত্ন করলো। তো যেদিন আমরা গ্রাম থেকে আসলাম, আমি ওকে কল করলাম যে তুমি পড়তে আসো এবং মাছটাকে নিয়ে এসো। তো আমি ওকে কল করলাম, কল করার পর বললাম যে তুমি মাছটা নিয়ে আমাদের বাসায় এসো অ্যাকুয়ারিয়ামটা সহ। তো ও যখন রুম দিয়ে ঢুকলো, আমার বাবা তখন ডাইনিংয়ে বসে সূরা ইয়াসিন পড়তেছিল এবং খুব জোরে জোরে। ও ঢোকার সাথে সাথে ওর চেহারাটা চেঞ্জ হয়ে যায়, মানে ও চাচ্ছিল না যে এখানে ও থাকুক বা বাবা পড়ুক। তো ও ঢুকে সাথে সাথে আমার যে রুমটা
সেখানে বসলো এবং বসে সে অনেকক্ষণ চারপাশ তাকালো, তাকায় বলল, আমি এখানে বসবো না। বলতে বলতে ওর চোখ লাল হয়ে গেল। আমি সেটা দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি তাড়াতাড়ি রুমের দরজা খুলে ওকে আম্মুর রুমে শিফট করার একটা ট্রাই করতেছিলাম, যে হয়তো বা ওইখানে ভয় পাচ্ছে। কিন্তু শিফট করার মুহূর্তে বাবার ওই ইয়াসিন সূরা পড়াটা শুনে সে তার হাত পা মানে পুরা বডিটাকে একদম মোচড়ায় ফেলার ট্রাই করতেছিল এবং সে নিতে পারতেছিল না, খুব জোরে জোরে চিৎকার করতেছিল। তো তখন আমরা বাধ্য হয়ে তার আম্মু আব্বুকে কল দিই এবং কল দেওয়ার পরে তার আব্বু আম্মু আবার আসে। আসার পরে ওই দিন তাকে কোনো পর্যায়েই থামানো যাচ্ছিল না, মানে তার পুরো শরীর মোচড়াচ্ছিল, সে কানে হাত দিতেছিল, খুব জোরে জোরে চিৎকার করে কান্না করতেছিল। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেছিলাম। তারপরে সে দেয়ালে তাকাচ্ছিল, জানালার দিকে, বারান্দার দিকে, মানে ওভারঅল সে তাকায় আর কান্না করে। তো তখন আন্টি বলল যে ওর হয়তো বা অন্য সমস্যা আছে। তো সাথে সাথে আমরা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসলাম। তো ইমাম সাহেব ওর কানের সামনে জোরে জোরে সূরা ইয়াসিন সহ আরো অনেক সূরা পড়তেছিল। তো ওর কোনো চেঞ্জ আসতেছিল না, খুব জোরে জোরে চিৎকার করতেছিল। এবং তখনই হঠাৎ এশারের আজান দিচ্ছিল এবং ও কিরকম একটা ঠান্ডা নিস্তব্ধ হয়ে গেল। তো ওকে অনেকক্ষণ এরকম করার পর ওর যখন শরীর মানে একেবারে নিস্তেজ হয়ে গেছিল, তখন একদম ও চোখ বন্ধ করে প্রায় অনেকক্ষণ পর চোখ খুলে, এবং চোখ খুলে দেখার পর ও বলতেছিল, আমার শরীর প্রচন্ড ব্যথা করতেছে, আমার সাথে কি হয়েছিল আপু, তুমি আমাকে বলতে পারবা? তো পরে আমি বলছিলাম, আপু তুমি অঙ্ক করতে করতে ঘুমিয়ে গেছিলা। এটাই হচ্ছে সমস্যা। এটাই হচ্ছে আজকের আমার শেষ গল্প। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ভয়ের জগতে প্রবেশ করার জন্য প্রস্তুত তো? রাস্তাটা আমার চেনা, কিন্তু বারবার কেন জানি ঘুরে আমরা একই জায়গায় চলে আসছিলাম। প্রতিদিন রাতে ঠিক আপনার 3টা 2টার দিকে রাতে আমি মানুষের হাঁটার আওয়াজ পাই, লাইক আপনার ছাদে উপরে কেউ হাঁটলে যে আওয়াজ হয় না, এরকম আওয়াজ পাই। ঘটনাটির 2 সপ্তাহ আগে থেকে আমার রুমটি কেমন আতরের গন্ধে ভরে যেত। রাত 3টা বাজে বারান্দা থেকে রুমে কে জানি নক করছিল। প্রতি বৃহস্পতিবার রাত 12টায়, শুধুমাত্র 2 AM এ। ওয়েলকাম ব্যাক টু দ্য নাইট স্টার্স। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আজকে আমাদের স্পেশাল এপিসোড, প্লাস হচ্ছে আজকে আমাদের এপিসোড একটু শর্ট করতে হবে, কারণ আমি জানি সবাই আজকে খুব ব্যস্ত থাকবে নতুন বছরকে আসলে স্বাগত জানানোর জন্য। তো আজকে আমি আসলে বেশি দূর আগাবো না, আমি আরেকটি ঘটনা বলবো। তো যাই হোক, আমি দেরি না করি, আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি আসলে আমাকে বলেছে আমার এক বড় ভাই। তার নাম হচ্ছে হাসানুর রহমান। তো সেই ভাই আসলে 2016-র দিকে গুলশানে একটি বাসা ভাড়া নেয় এবং বাসাটি ছিল দোতলায়। তো আচ্ছা, আমি আসলে কমেন্ট করতে ভুলে গিয়েছি, এক্সট্রিমলি সরি। আমি দেখতে পাচ্ছি তাসফি আমাকে কমেন্ট করেছে যে হ্যাপি নিউ ইয়ার ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার ভাইয়া, আপনাকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এবং আপনারা এখনো যারা কমেন্ট করেননি কাইন্ডলি কমেন্ট করে ফেলবেন। সরি, আসলে ভুলে গিয়েছিলাম কমেন্ট পড়তে। ওকে, যাই হোক, আমি আসলে ঘটনায় চলে যাচ্ছি। আপনারা যতক্ষণ কমেন্ট করতে থাকুন, আপনাদের কমেন্ট আমি অবশ্যই পড়বো। তো সেই আমি আবার প্রথম থেকে বলছি। 2016-র দিকে উনি গুলশানে একটি বাসা ভাড়া নেয় এবং বাসাটি ছিল আসলে দোতলায়। পাশে নিচতলায় একটি বড় গ্যারেজ ছিল এবং গ্যারেজের আলোতে
সবসময় তার রুম সেই গ্যারেজের পাশে হওয়ার কারণে রুমের মধ্যে একটু হলেও আলো আসতো এবং রুমের মোটামুটি সবকিছু লাইট বন্ধ থাকলেও রুমের অনেক কিছুই দেখা যেত। তো কোনো এক রাতে তিনি আসলে ঘুমিয়ে আছে, এক পাশ ফিরে। তো তিনি খেয়াল করে, হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তিনি খেয়াল করে তিনি কাউকে জড়িয়ে ধরে শুয়ে আছে। যেখানে তার বালিশ থাকার কথা সেখানে অন্য একজন। এবং সে রীতিমতো আসলে অবাক হয়ে যায়, ভয়ে দূরের কথা, কারণ তিনি ভাবে যে তার স্ত্রী বা ওয়াইফ, তিনি তো গ্রামে, বা এখন আসলে যাকে দেখছে ইনি কে। তো সে আসলে হাত দিয়ে চেষ্টা করে দেখার, এবং সে দেখে যে মানুষের মতোই শুয়ে আছে, কোনো রকম মুভমেন্ট নেই। এবং সে অনেকক্ষণ ধরে ভাবতে থাকে, মানে আসলে তিনি একটা ঘোরের মধ্যে চলে যায় যে এটা কি, এরা ভাবতে ভাবতেই দেখা যায় অনেক সময় চলে যায়। এবং সে চিন্তা করে যে তিনি কি স্বপ্ন দেখছে। এবং সে দেখা যায় যে ঘরের সব ফার্নিচারের দিকে তাকায়, কারণ আমি বলেছিলাম যে পাশের বাসার নিচতলার যে গ্যারেজ, ওখান থেকে আসলে একটু লাইট আসতো, রিফ্লেক্ট করতো। তো ততটুকু মোটামুটি অনেক কিছু দেখা যায়। এবং তিনি খেয়াল করে যে ঘরের প্রত্যেকটা ফার্নিচার ঠিকই আছে, অর্থাৎ এটা কোনো স্বপ্ন না। এবং সে সজ্ঞানী সবকিছু দেখছে। তো তিনি সেই অবয়বটার মাথায় হাত দেয় এবং সে দেখে সেখানেও চুল এবং কোন রকম মুভমেন্ট নেই, চুপ করে শুয়ে আছে। তো তিনি ভাবছে যে তিনি যখন ঘুমিয়েছিলেন তখন তিনি একটি বালিশ তার বুকের মধ্যে নিয়ে শুয়েছিলেন, এখন তিনি অন্য কাউকে জড়িয়ে ধরে শুয়ে আছে এবং তার কোনো আইডিয়া নেই যে এখানে আসলে কে বা এটা কে। তো এরকম ভাবতে ভাবতে তিনি আবার হাত দিয়ে সে অবয়বটাকে দেখার চেষ্টা করে। এবং আমরা যখন ঘুমিয়ে থাকি তখন যদি আমরা কারো গায়ের উপরে হাত দিই, সে যদি আসলে মানে ঘুমে না থাকে সে কিন্তু সাথে সাথে উঠে যাবে। তো সে সেভাবেই হাত রাখে, এটা ভাবে যে সে কি আসলে মানে যে তার সাথে ঘুমিয়ে আছে তিনি কি আসলে ঘুমিয়ে আছে নাকি জেগে আছে। তো তিনি সেভাবে হাত রাখে এবং এরকম কিছুক্ষণের মধ্যেই তার হাতটা বেডের মধ্যে পড়ে যায়, অর্থাৎ মুহূর্তের মধ্যে জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। এবং তিনি রাতারাতি তার মাথার কাছে যে লাইটের সুইচটা থাকে সেটা জ্বালায় এবং সে দেখে যে তার বালিশটা খাটের এক কোনায় কে যেন খুব চাপা দিয়ে রেখেছে। অনেক প্রেসার দিয়ে কেউ যদি বালিশ রেখে দেওয়া হয় বা দেয়ালের সাথে, ঠিক সেভাবে রাখা। এবং সে আসলে তখন ভয় পেয়ে যায়, সে মানে বুঝতে পারছিল না যে সে কি হবে। এরপর সে আসলে সূরা পড়ে। সূরা পড়ার পরে 3 দিন পরে তার আসলে ওয়াইফ আসে ঢাকায়। আসার পরে তার ওয়াইফ বাড়িওয়ালা যে আন্টি ছিল তার সাথে কথা বলতে যায় এবং সে বাড়িওয়ালার আন্টি কথায় কথায় বলে যে আপনারা যেই রুমে থাকছেন তার ঠিক একদম বরাবর নিচেই নিচতলায় একটি পরিবার থাকতো, মা মেয়ে। তো কোনো একটি কারণে মেয়েটি আসলে সুইসাইড করে, এতটুকু বলে। তো তার ওয়াইফ আসলে তাকে এসে বলে এবং সেই ব্যক্তি আসলে খুব তাড়াতাড়ি বাড়িওয়ালা আঙ্কেলের কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আসলে পুরো ঘটনাটা। তখন বলে যে মা এবং মেয়ের মধ্যে এরকম কলহ ঘটে এবং মেয়ে হয়তো সহ্য করতে না পারে, মেয়ের বয়স ছিল 22 থেকে 23 বছর, সে সুইসাইড করে। এরপর তারা চলে যায় এবং সেই ভাইয়াটা খুব দ্রুত আঙ্কেলকে বলে যে আঙ্কেল আমি তো এরকম দেখলাম, আমি তাহলে কি আমি সেই মেয়েটাকেই দেখেছি। কারণ তার দেখা মতে বা তার বলা মতে তিনি তার সাথে আসলে যে ঘুমিয়েছিল সেই মেয়েটি আসলে দেখতে কালো ছিল যতটুকু আলোতে দেখা যায়, এবং অবয়ব দেখে যতটুকু বোঝা যাচ্ছিল যে তার বয়স 20-22 বছরের কেউ হবে। এবং সে আসলে জিনিসগুলো যখন মিলে গেল, কাকতালীয় ভাবে হোক যেভাবেই হোক, এই ঘটনাটা আসলে কোনো রকম ব্যাখ্যা খুঁজে পায় না। এবং সেই কারণে তিনি আসলে ঘটনাটা আমাকে বলে। তো হাসানুর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনাটার জন্য, আপনি শেয়ার করেছেন আমাদের লিসেনারদের জন্য। তো আশা করছি আপনাদের ঘটনা আজকে শুনতে ভালো লাগছে। আজকে আমি আমার বেস্ট ট্রাই করছি যে ঘটনা আপনাদের মাঝখানে শেয়ার করার। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে জুবাইর আহমেদ নিশাদ
আমি দেখতে পাচ্ছি আমাদেরকে জুবাইর আহমেদ নিশাত কমেন্ট করেছে। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া। আহ, যাই হোক, আপনাদের এরকম রেসপন্স আমাদের দরকার। আমি আজকে হয়তো সবাই একটু ব্যস্ততার কারণে আজকে একটু রেসপন্স কম পাচ্ছি, কিন্তু কোনো সমস্যা নেই। আজকে স্বাভাবিক, আজকে একটি অন্যরকম দিন। আজকে কিছুক্ষণ পরে আসলে নতুন বছরের শুরু। তো অনেকেই আসলে অনেক জায়গায় ব্যস্ত। আহ, তো আজকে আসলে আমি আর ঘটনাতে যেতে চাচ্ছি না। ইনশাল্লাহ পরের সপ্তাহে আবার আসবো। পরের সপ্তাহে নতুন নতুন ঘটনা নিয়ে আসবো। আরো অনেক রকম ইন্টারেস্টিং ঘটনা রয়েছে আমার কাছে, সেগুলো নিয়ে আসবো এবং নেক্সট টাইম গেস্ট নিয়ে আসবো। আজকে দিনটা অনেক স্পেশাল, তাই দেখা গেছে যে অনেকে অনেক রকম ব্যস্ততার কারণে আজকে অনেকে গেস্ট আসতে পারেনি, বা তাদেরকে বলার কারণেও তারা আসলে আসতে পারেনি। স্বাভাবিক, সবাই তার পরিবার নিয়ে আসলে নতুন বছরটাকে আহ, শুরু করার আসলে অপেক্ষায়। তো যাই হোক, আমরা আসলে সবকিছু ভুলে নতুন বছরটা ভালোভাবে শুরু করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই হচ্ছে সেফলি থাকবেন, বাবা মার সাথে সময় কাটাবেন, এবং অবশ্যই আপনারা সবসময় যেখানেই যান সেফলি মুভমেন্ট করবেন, মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট উইকেও আমরা গ্রুপেই শোতে আসবো। আর কাইন্ডলি আপনারা এখনো যারা যারা পেজে লাইক দেননি, কাইন্ডলি পেজে লাইকটি দিয়ে ফেলবেন। আর হচ্ছে যারা যারা এখনো আপনাদের কাছে যেরকম এই ধরনের ঘটনা আছে, ঘটনাটা ছোট হোক বড় হোক, আপনাদের কাছে মনে হয়েছে এটার কোনো ব্যাখ্যা নেই, এই ধরনের ঘটনা কাইন্ডলি আমাদেরকে পাঠিয়ে দিবেন। কোনো রকম ইতস্ত বোধ করবেন না যে ঘটনাটা আসলে আমাদের বা দর্শকদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে। আপনি যেটা ফেস করেছেন সেটা শুধুমাত্র আপনিই জানেন। সেটা আমরা হাজার চেষ্টা করলেও সেটা আসলে ফিল করতে পারবো না যতক্ষণ না আমরা সেই সিচুয়েশনে যাব। তো অবশ্যই আপনারা ঘটনা পাঠাতে গিয়ে কোনো রকম ইতস্ত বোধ করবেন না, পাঠিয়ে দিবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2amthenightstars@com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/2amthenightstars। এখানে আপনারা এসেই পেজে লাইক দিবেন। অ্যান্ড ডেফিনেটলি দেন হচ্ছে আপনারা যদি নক দিতে চান, আমাদের স্ট্রিমার নাইমুল হাসান, সে সবসময় আর কি থাকে, লাইক হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ। তো আই হোপ যে আপনারা তার সাথে যোগাযোগ করবেন, আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন। এবং আমি অনেক বেশি গ্ল্যাড আপনাদের রেসপন্স দেখে। আমি দিস ইজ লাইক সেকেন্ড এপিসোড আপনাদের গ্রুপটায় করা। তো যাই হোক, আমি আবারও নীলয় ভাইকে অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাচ্ছি, বিকজ নীলয় ভাই না থাকলে হয়তো আমার আসলে এখানে শো করা হতো না। তো যাই হোক, সবাই আসলে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।